নমস্কার বন্ধুরা। চার্লস জেফির একটা কথা আমার মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল, আর এটা হলো, ইটস নট ইউর স্যালারি দ্যাট মেক্স ইউ রিচ, ইটস ইউর স্পেন্ডিং হ্যাবিট। আপনি প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে পারেন, কিন্তু যদি আপনি সমস্ত টাকাটাই খরচা করে ফেলেন তাহলে তো আপনি জীবনে ওয়েলদি হতে পারবেন না। তো যদি আপনাকে জীবনে ওয়েলদি হতে হয় তাহলে আপনাকে একটা ফর্মুলা ফলো করতে হবে, আর এই ফর্মুলাটা হলো ARC ফর্মুলা। আজ এই ভিডিওতে আপনাদেরকে আমি এই ARC ফর্মুলা সম্বন্ধে বিস্তারিতভাবে জানাবো। এই ARC ফর্মুলা হলো একটা 3 স্টেপ ফর্মুলা। এর যে এই A স্ট্যান্ডস ফর অ্যাসেট অ্যালোকেশন। তো যদি আপনি আপনার ইনভেস্টমেন্টের উপর ভালো রিটার্ন পেতে চান তাহলে আপনাকে অ্যাসেট অ্যালোকেশনটা কিন্তু প্রপারলি করতে হবে। এবার অ্যাসেট অ্যালোকেশনটা কি? তো অ্যাসেট অ্যালোকেশন হলো যে আপনি আপনার জমা টাকাটা কোথায় ইনভেস্ট করছেন। তো মোটামুটি দু ধরনের অ্যাসেট আছে। প্রথম অ্যাসেট যেটা, সেটা হলো গ্রোথ অ্যাসেট। গ্রোথ অ্যাসেটটা কি? গ্রোথ অ্যাসেটে যখন আপনি টাকা ইনভেস্ট করছেন সেইখান থেকে আপনি যে রিটার্নটা পাবেন সেই রিটার্নটা ইনফ্লেশনকে বিট করতে পারবে এবং আপনার ওয়েলথটাকে বাড়াতে পারবে। তো এই গ্রোথ অ্যাসেটের মধ্যে থাকছে যেমন ধরুন ইকুইটি মানে কোম্পানির শেয়ার হতে পারে, বা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, অথবা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন। তো এইগুলো হলো গ্রোথ অ্যাসেট। এরপরে আসছে প্রিজার্ভেশন অ্যাসেট। প্রিজার্ভেশন অ্যাসেটে কী হচ্ছে, এক্ষেত্রে আপনি যে টাকাটা রাখছেন সেই টাকাটার আপনি গ্রোথের দিকে বেশি নজর দিচ্ছেন না, আপনি চাইছেন যে টাকাটা প্রিজার্ভ হয়ে থাক, ক্যাপিটাল যেন লস না হয়ে যায়। তো এই প্রিজার্ভেশন অ্যাসেটের মধ্যে থাকে বিভিন্ন ধরনের ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট আছে। ফিক্সড ডিপোজিট হতে পারে, বা পোস্ট অফিসের বিভিন্ন ইনভেস্টমেন্ট অপশন হতে পারে, সোনা হতে পারে। তো এইগুলো হলো প্রিজার্ভেশন অ্যাসেট। এবার যখন আপনার বয়স কম হবে তখন কিন্তু আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে যে আপনার ম্যাক্সিমাম অ্যালোকেশনটা যেন এই গ্রোথ অ্যাসেটেতে হয়। কারণ যখন আপনি ইয়াং তখন আপনি সম্পদ বাড়ানোর স্টেজে আছেন, সম্পদটাকে প্রিজার্ভ করার স্টেজে নেই। তো সেই কারণের জন্যই আপনাকে এই গ্রোথ অ্যাসেটগুলোতে বেশি ইনভেস্ট করতে হবে। আইডিয়ালি এটা বলা হয়, যদি আপনি ইয়াং হন তাহলে সেক্ষেত্রে আপনি 70 to 80% আপনার যে ইনভেস্টমেন্ট সেটা গ্রোথ অ্যাসেটে করবেন, এবং 20 to 30% আপনি জাস্ট প্রিজার্ভেশন অ্যাসেটে ইনভেস্ট করবেন। এরপর যখন সময় চলতে থাকবে, আপনার বয়স বাড়তে থাকবে, তখন কি হবে, তখন আপনার এই যে রিস্ক টেকিং অ্যাবিলিটি, রিস্ক অ্যাপিটাইট এবং রিস্ক টলারেন্স যেটা, সেটা আপনার আস্তে আস্তে কমতে থাকবে। এবং তখন আপনি কি করবেন, এই গ্রোথ অ্যাসেট থেকে ধীরে ধীরে আপনি প্রিজার্ভেশন অ্যাসেটের দিকে আপনার অ্যাসেটটাকে শিফট করবেন। এরপর এই ARC ফর্মুলা যেটা সেকেন্ড ব্লক এই R স্ট্যান্ডস ফর রেগুলার সেভিং। তো আমরা সেভিং বলতে এটা বুঝি যে মাসের শেষে স্যালারি পেলাম, তারপর সমস্ত খরচাখুরচি করলাম, তারপরে যেটা বেঁচে রইল সেটাই হলো আমাদের সেভিং। কিন্তু এটা হলো সেভিংয়ের একদম প্যাসিভ ডেফিনেশন। অর্থাৎ এইখানে সেভিংয়ের জন্য আমি কোনো অ্যাক্টিভলি কাজই করছি না, অ্যাক্টিভলি আমি আর্ন করছি, অ্যাক্টিভলি স্পেন্ড করছি, বেঁচে যেটা থাকছে সেটা সেভিং। কিন্তু সেভিংকে যদি আপনি এইভাবে ভাবেন তাহলে কিন্তু আপনার সেভিং হবে না। সেভিং হয়ে যাওয়ার জিনিস নয়, সেভিং করার জিনিস। অর্থাৎ সেভিংটাকেও আপনাকে অ্যাক্টিভলি করতে হবে। আপনি আর্ন করবেন অ্যাক্টিভলি, আবার সেভ করবেনও অ্যাক্টিভলি, তবেই আপনার সেভিং হবে। আর সেই সেভিংটা করতে গেলে আপনাকে কি করতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে। কি প্রায়োরিটাইজ করতে হবে? আপনার স্পেন্ডিংটাকে প্রায়োরিটাইজ করতে হবে। কোথায় কোথায় আপনি স্পেন্ড করবেন সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। আর একটা জিনিস করতে হবে, সেটা হলো আপনার স্পেন্ডিংয়ের ভিতর যেসব স্লিপেজগুলো আছে না, সেই স্লিপেজগুলোকে বন্ধ করতে হবে। যদি আপনার সাথে এই সমস্যা হয় যে আপনি ইনকাম করছেন কিন্তু কোনো টাকা সঞ্চয় করতে পারছেন না, তাহলে আপনাকে আমি একটাই পরামর্শ দেব, 3 মাস ধরে আপনি আপনার সমস্ত খরচের পয়সা একটা কাগজে লিখে ফেলুন। এরপর সেটা আমাকে পাঠিয়ে দিন, আমি আপনাকে বলে দেবো যে আপনি কোথায় কোথায় সেভ করতে পারবেন। সেভিংটা ম্যাক্সিমাইজ হয়ে গেল, গ্রেট, কিন্তু এটা 1 মাসের জন্য করলে হবে না। কারণ সেভিংটা 1 মাসের জার্নি না, এটা আপনাকে বছরের পর বছর করে যেতে হবে। তো সেইখানেতে আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। যদি আপনি খুব কম সেভ করতেও পারেন না, তাহলেও তার একটা বিরাট পাওয়ার আছে। আপনাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরুন আপনি প্রতি মাসে জাস্ট 10,000 টাকা সেভ করতে পারবেন, এবং এই 10,000 টাকাটা যদি আপনি 12% রিটার্নেতে কোথাও ইনভেস্ট করে দেন 30 বছরের জন্য, তাহলে 30 বছর পরে আপনার টোটাল কর্পাস যেটা দাঁড়াবে সেটা হলো 3,53,00,000 টাকা। আপনি শুনলে অবাক হবেন, এই যে 3,53,00,000 টাকা আছে, এর মধ্যে আপনার কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র 36 লাখ। বাকি 3,17,00,000 টাকা আপনি মার্কেট থেকে রিটার্ন পেয়েছেন। তো আপনি বুঝতেই পারছেন যে স্মল সেভিংয়েরও বিরাট বড় গুরুত্ব আছে। শুধু আপনাকে এটাই দেখতে হবে যে আপনাকে সময় বেশি করে দিতে হবে এবং কনসিস্টেন্টলি আপনাকে ইনভেস্ট করতে হবে। এবার এই ARC ফর্মুলা 3 নম্বর ব্লক যেটা, সেটা হলো কম্পাউন্ডিং। আপনি যদি প্রথম দুটো স্টেপ সঠিকভাবে করেন তাহলে আপনি শিওর থাকুন যে তৃতীয়টা তার নিজের কাজটা করেই দেবে।
আপনাকে আমি একটা ডেটা শো করছি, সেটা হলো বিএসসি সেন্সেক্সের রিটার্নের ডেটা। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখা যাবে যে 1979 সালেতে বিএসসি সেন্সেক্স ছিল 100। বর্তমান সময়ে 2023 সালে দাঁড়িয়ে বিএসসি সেন্সেক্স 67,000 ছুঁয়ে গেছে। তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন যে এই গত 44 বছরে বিএসসি সেন্সেক্স থেকে 15.94% হারে রিটার্ন এসেছে। এবং এই রিটার্নের ভেতরেতে আমি বিভিন্ন কোম্পানি যে ডিভিডেন্ড দিয়েছে সেটাকে ধরিনি। যদি আমি সেটাও ক্যালকুলেশন করি, যদি আমি অ্যাভারেজ ধরে নিই যে সেন্সেক্সের যে 30টা কোম্পানি আছে তারা ইয়ারলি অ্যাভারেজ 1.5% ডিভিডেন্ড দিয়েছে, তাহলে সেই ডিভিডেন্ডটা অ্যাড করলে আপনার রিটার্নটা দাঁড়াবে কত? 17.44%। তাহলে বুঝতেই পাচ্ছেন কি বিরাট একটা রিটার্ন পাওয়া যেতে পারে যদি আপনি এই স্টক বা ইকুইটি মার্কেটেতে ইনভেস্ট করেন। কিন্তু এইখানে একটা ওয়ার্ড অফ কশন আছে যে ইকুইটি মার্কেটের যে এই রিটার্নটা কিন্তু লিনিয়ার না। এরকম নয় যে আপনি প্রতি বছরই 17.44% হারেই রিটার্ন পাবেন। এই রিটার্নটা কিন্তু আপস অ্যান্ড ডাউনসের ভেতর দিয়ে আসবে, কখনো বেশি রিটার্ন দেবে, কখনো কম দেবে, কিন্তু আপনি যদি অ্যাভারেজ ক্যালকুলেশন করেন তাহলে এইটা আসবে। এই যে ভোলাটিলিটি অর্থাৎ এই যে আপস অ্যান্ড ডাউনস আছে, এইটাকে কম করার জন্য, এটাকে হেজ করার জন্য আপনাকে আপনার সময়টা বেশি দিতে হবে। তো এখানে আপনার হেজ কম্পোনেন্ট কি থাকছে? হেজ কম্পোনেন্ট হলো আপনার সময়। তো যত আপনি বেশি সময় দেবেন, আপনি বেশি দিন ধরে ইনভেস্ট করবেন, তত কিন্তু আপনার ভোলাটিলিটি কম হতে থাকবে এবং আপনি ভালো রিটার্ন পেতে পারবেন। তো এই ইকুইটি মার্কেট বা শেয়ার মার্কেটেতে ইনভেস্ট করার একটা ভালো অপশান হতে পারে মিউচুয়াল ফান্ড। এবার আপনি যদি জানতে চান যে সেরা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কোনটা, তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন। আর যদি জানতে চান সেরা মিড ক্যাপ ফান্ড কোনটা, তাহলে আপনি আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।